দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। ঢাকা উত্তরে সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। জিতলে জনগণের পাহারাদার হবে জামায়াত। রাজধানীর জনসভায় ডাক্তার শফিকুর রহমান বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। উপজেলা পর্যায়ে যাচ্ছে ভোটের সরঞ্জাম। টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা। পরিবেশ নিয়ে টিআইবির অসন্তোষ। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। বললেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। সর্বাত্মক ধর্মঘটে দিনভর অচল চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের আমলে হবে না ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি, জানালেন নৌ উপদেষ্টা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে লাহোরে আইসিসি পিসিবির সাথে জরুরি বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপের আর্থিক ক্ষতি নিয়ে আলোচনা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন, নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাউন্টডাউন শুরু। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচারণা শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। ঢাকায় 2 দিনের প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। সাধারণ জনগণের কাছে তারেক রহমান ভোট চাইলেন নিজের জন্য। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ তৈরির ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। এরপর তারেক রহমান যোগ দেন ঢাকা 16 সংসদীয় আসনের পল্লবীর লাল মাঠে। বলেন, গত 16 বছরে মেগা প্রজেক্ট হলেও মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। ঢাকা 16, 15 কিংবা 14 প্রতিটি প্রচারণায় বিএনপি চেয়ারম্যান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। জানান, বিএনপি সরকার গঠন করলে সারা দেশের মতো ঢাকার প্রতিটি এলাকায় হাসপাতাল ও ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। উদ্বাস্তুদের আবাসিক সমস্যা সমাধান আর ঢাকার জলাবদ্ধতা নিরসনেও নেওয়া হবে পর্যাপ্ত খাল খননের উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশীয় নেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। বিএনপির ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। রিকশা চালক আনোয়ার, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের যে প্রান্তেই নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন, আনোয়ারও ছুটে বেড়াচ্ছেন সেখানে। ঢাকার রাজপথে আনোয়ারের মতো এরকম অসংখ্য দল ভক্ত সমর্থকের দেখা মিলল। নেতাকর্মীরাও বেশ উজ্জীবিত। ঢাকার পথে পথে তারেক রহমানের এই ছুটে চলার মধ্য দিয়ে ঢাকার সংসদীয় আসন এবং সেই সঙ্গে সারা দেশে বিভিন্ন সংসদীয় আসনেই বিএনপির পক্ষে ধানের শীষের নতুন গণজোয়ার সৃষ্টি হবে বলে প্রত্যাশা করেন নেতাকর্মীরা। তারা বলছেন, সাধারণ মানুষও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে একটি প্রতিশ্রুতিশীল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধানের শীষে ভোট দিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়, সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের দরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম
যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নূতন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভোটের প্রচারণায় রাজধানীতে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক সমস্যাগুলোকে ধরে ধরে সমাধানের আশ্বাস দিয়েছেন সবাই। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, যদিও তার প্রতিপক্ষ মির্জা আব্বাস এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যোগ্য ব্যক্তিরাই সংসদে যাবেন বলে মত রাজধানীর ভোটারদের। প্রচারণায় সামনে বাকি মাত্র একটা দিন। বেশ ব্যস্ত সময় কাটছে এখন ভোটে দাঁড়ানো প্রার্থীদের। ভোটাররাও মুখিয়ে আছেন ভোট দিতে। নাগরিক সমস্যাগুলো জানেন, বোঝেন এমন মানুষকেই সংসদে দেখতে চায় নগরের মানুষ। দানাশীষ আসক আর পাল্লা আসক, যে আসক, ইনজিবি আসক, যে আসক, আমাদের একমাত্র টার্গেট হলো রাস্তা, কলেজ আর মানুষ সেবাজনক। আশা করি আমাদের দেশের জন্য একটা উন্নয়ন হবে, যা ক্ষতি সাধন হয়েছে তা আবার উন্নয়ন হবে। যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সৎ, ন্যায়, নিষ্ঠাবান এবং জনদরদী, অর্থাৎ মানুষের কাজ করবে গিয়া, ক্ষমতায় গিয়া, এরকম লোককে ভোট দেওয়া উচিত। রোববার সকাল সকাল গণসংযোগে নেমে পড়েন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে যুক্ত হয় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা। এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, পানির সমস্যা আছে। গ্যাস প্রবাহ পাচ্ছে না, আমরা বিল দিয়ে যাচ্ছি অথচ আমাদের মা বোনরা গ্যাস পাচ্ছে না। জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা যদি আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করেন তাহলে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আপনাদের সেবা নিশ্চিত করব। সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন নির্বাচন বানচালে পরিকল্পিতভাবে কাজ করছে কয়েকটি দল। প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগের বিষয়গুলো নাকচ করে দেন তিনি। এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পাতি নেওয়া, এর পিছনে কোনো ভিত্তি নাই। এখন যে কোনো লোক আমাকে জিজ্ঞেস করে আপনার বাড়িটা কোথায়, আমি ইলেকশন দাঁড়াইছি, তো তারা যদি কোনো প্রবলেমে পড়ে কখনো আমি ইলেকশনে পাস করি, তাহলে আমার ঠিকানা লাগবে না লোকটার। তবে ঢাকা 8 আসনের আলোচিত এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির মতে ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাচ্ছে না। যারা বাসা খুঁজছে এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই। তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে সকালে ঢাকা 10 আসনের উদ্যোগে নারী ভোটারদের নিয়ে নির্বাচনী মিছিল হয় জামায়াতের। প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের জন্য নির্বাচনী প্রচারণা চালান তারা। ধানমন্ডির জিগাতলা থেকে মিছিল বের হয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান ঘুরে আবার ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভোটের আর মাত্র 3 দিন বাকি। বিভিন্ন উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার সেগুলো পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। এদিকে বিকেলে ইউএনডিপি ও কানাডার প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে। ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো হচ্ছে উপজেলা পর্যায়ে। জেলা রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসাররা বুঝে নিচ্ছেন এসব উপকরণ। দুর্গম এলাকার ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে হেলিকপ্টারে। সহায়তা করছে বিমান বাহিনী। রাঙামাটির 4 উপজেলার 20টি ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে বরকল উপজেলার 2টি, জুরাছড়ি উপজেলার 2টি এবং বিলাইছড়ি উপজেলার 1টি ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশনে যায় ইউএনডিপি ও কানাডার প্রতিনিধি দল। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে কানাডার হাই কমিশনার জানান, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পাশে আছে তার দেশ। Standing partner and friend for Bangladesh.
বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু কানাডা। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে আছি। নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। This election will ensure it is neutral, impartial and transparent. এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে 12 ফেব্রুয়ারি। ব্যালট প্রজেক্টটা আমরা এই কমিশন আসার পরে ইউএনডিপির সাথে ব্যালট প্রজেক্টটা করা হয়, যে প্রজেক্টের আওতায় আমরা ইকুইপমেন্ট পেয়েছি এবং যে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে এটা যথেষ্ট সাহায্য করেছে। নির্বাচনে উপকরণ সহায়তা হিসেবে $2 মিলিয়ন দিচ্ছে কানাডা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে কোথাও কারচুপির শঙ্কা নেই, তবে তেমন পরিস্থিতি দেখা গেলেও সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আজ থেকে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। সক্রিয় থাকবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অংশ নেয় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ অন্যরা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কিভাবে পেট্রোলিং করা হবে তারই নমুনা দেখানো হয় বহরে। নির্বাচন কমিশন থেকে জানানো হয় 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মূলত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবারের নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি কাজ করবেন 1,49,443 জন পুলিশ, 7,700 জন র্যাব, সেনাবাহিনীর 1 লাখ সদস্য। তাদের সাথে থাকবেন নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,730, বিজিবির 36,453 জন, কোস্টগার্ডের 2,585 জন, এছাড়া ফায়ার সার্ভিসের 13,390 জন, আর সবচেয়ে বেশি সদস্য আনসার ও ভিডিপির। তাদের সংখ্যা 5,76,314 জন। নির্বাচনে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। ভোটারদেরকে বলবো যে আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের শঙ্কা ছাড়া ভোট কেন্দ্রে আসতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এখানে পুলিশ থাকবেন, পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকবেন প্রত্যেকটা কেন্দ্রেতে, তারপরে আর্মি থাকবেন পর্যাপ্ত পরিমাণে। এদিকে ঢাকা মহানগরীর 15টি সংসদীয় আসনের 2131টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে 1614টিকে, যা মোট কেন্দ্রের প্রায় 76%। আর ঝুঁকি বিবেচনা করেই নেওয়া হয়েছে ব্যবস্থা, বলছে পুলিশ। যে পেট্রোল টিমগুলো আছে সেগুলো মাঠে কাজ করছে এবং পেট্রোল টিমের বাইরে বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। নির্বাচন পূর্ববর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের যে পরিকল্পনা সেই অনুযায়ী আমরা কাজ করছি। ঢাকার প্রায় সবগুলো ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের সাথে বডি অন ক্যামেরা থাকবে। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, নির্বাচনে কোথাও কোনো ধরনের কারচুপি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। মিডিয়া হাউস থেকে 21 সাংবাদিককে সেনাবাহিনীর তুলে নিয়ে যাওয়ার ঘটনা তার জানা নেই এমন দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। না, আমি এটা দেখিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযান চললেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মব সহিংসতা অব্যাহত আছে, এমন মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপকভাবে বেড়েছে অর্থ, ধর্ম ও পেশিশক্তির ব্যবহার। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে, এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়।
ডক্টর ইফতেখার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমার্থক হিসেবে বিবেচিত করেছে, যা প্রশ্নবিদ্ধ। একই সাথে টিআইবি গণভোটে হ্যাঁয়ের পক্ষে বলেও জানান তিনি। সরকারি কর্মচারীদের প্রতি যে নির্দেশনা, সেটা প্রদানের আগে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করলে, তাদের সম্মতি গ্রহণ করলে এই বিতর্কটা সৃষ্টি হতো না। জুলাই সনদের পক্ষে গণরায়টা অপরিহার্য বলে আমরা মনে করি, কারণ জনগণ সেটা চায়। রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইফতেখার বলেন, জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু জামায়াত ইসলামের কাছ থেকে তো এটা অপ্রত্যাশিত ছিল না। আমিও তো এটা আশা করি নাই যেটা জামায়াত ইসলামী দিবে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। এছাড়া সকল ভোটিং সেন্টারে গোয়েন্দা মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভা। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রয়েছে। 12 তারিখ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। ভায়োলেন্স দুই একটা যা হচ্ছে সব মনিটর করছি। টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে। পুলিশ গত 18 মাস যথেষ্ট সহনশীল ছিল। আপনি আগের দিনগুলোর কথা চিন্তা করেন, তারও আগে পুলিশকে দিয়ে কি হেন কোনো ক্রাইম নাই যে গুমজননী করার নাই, ঠিক না? এই এখন পুলিশ দেখেন, এটা মানবিক পুলিশ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচারের জন্য জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। আইদা সোভান অলরেডি একটা চিঠি দিয়েছেন, নোট ভার্বাল, ওইটা ইউএন এর যে রাইটস এর অফিসে তাদেরকে জানিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন এটার ফেয়ার ট্রান্সপারেন্ট এটা ইনভেস্টিগেশনের জন্য। এ সময় বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরে ইজারা দেওয়া নিয়ে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে এখনো চুক্তি হয়নি। ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কোনো বাধাই মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা 15 আসনে গণসংযোগের সময় তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না। তিনি জানিয়েছেন, জামাত একদলীয় সরকার গঠন করবে না। সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের আমলে গুম খুনের সংস্কৃতি নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বলেছেন, দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের নিরাপদ মনে করতেন শেখ হাসিনা। ডিজিএফআই, র্যাব, এনটিএমসি সহ গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে ডিপ স্টেট চক্র তৈরি করেন শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক। মেধাবী সেনা কর্মকর্তারা র্যাবে যোগ দিয়ে খুনি হয়ে বের হয়ে আসতেন বলেও সাক্ষ্য দেন ইকবাল করিম ভূঁইয়া।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম করে ১০৪ জনকে হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচার শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে খুনের সংস্কৃতি বিকশিত হয়। গুমের সংস্কৃতি ব্যাপক আকারে শুরু হয় ২০০৭ সাল থেকে। আওয়ামী লীগের আমলে যা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। একটা ছায়া কমান্ড তৈরি করে সেনাপ্রধানকে না জানিয়ে তারিক সিদ্দিকীর কমান্ডে সেনাবাহিনীর বিভিন্ন কাজ করা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, র্যাবে সেনাবাহিনীর অফিসারদের পোস্টিং দেওয়া, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেগুলো নিয়োগ দেওয়ার ক্ষমতা সেনাপ্রধানের, তাকে ডিঙিয়ে সেখানে তারিক সিদ্দিকীর হস্তক্ষেপ করা, এই জাতীয় কাজের মাধ্যমে একটা ডি ফ্যাক্টো কমান্ড নেক্সাস তৈরি করা এবং একটা ডিপ স্টেট তৈরি করা, যেটার মাধ্যমে শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিলেন। সেনা সদস্যদের পুলিশের সাথে মিশিয়ে র্যাব গঠন করায় অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ২০০৭ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে বলেও সাক্ষ্য দেন তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন। আর্মি সিকিউরিটি ইউনিট এবং আরেকজন হচ্ছেন ডিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দীর্ঘ ৪০ বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। একদম প্রথম থেকে 1972 সাল থেকে উনি বলেছেন যে এখন পর্যন্ত যত রকমের অন্যায়ের সাথে সবকিছুর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল। পরে গুম খুনের সংস্কৃতির সাথে জিয়াউল আহসানের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন ইকবাল করিম ভূঁইয়া। সোমবার তিনি বাকি সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাতের বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার। আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। 4 দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জাহাজ আসা যাওয়া, পণ্য খালাস ও পরিবহন সহ সব কার্যক্রম বন্ধ। তৈরি হচ্ছে পণ্য জট, এতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শ্রমিক কর্মচারীরা। আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলনে বন্দরের শ্রমিক কর্মচারীরা। 2 দিন বিরতির পর রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা। চট্টগ্রাম বন্দরের আজকের ধর্মঘট সফলভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এবং বাইরে সকল ক্ষেত্রে সকল শ্রমিক কর্মচারী আজকে ধর্মঘটে অংশগ্রহণ করে ধর্মঘটকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি কাজ করতে না চায় তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেশার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে। এদিন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী কোনো গাড়ি প্রবেশ বা বের হয়নি, যেটিতে আটকা 10টি জাহাজ আর বহির্নোঙরে অপেক্ষমান পণ্যবাহী 1/2 শতাধিক জাহাজ। বন্ধ রয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এই অবস্থায় বন্দরের বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক কর্মচারীর সঙ্গে বৈঠক করেন বন্দর চেয়ারম্যান। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এদিকে সচিবালয় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এই ইস্যুতে কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছে, যে মেসেজটা পেয়েছি যে তারা আরও সময় চায়, যেহেতু আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে এটা যদি প্রয়োজন হয়।
উপদেষ্টার এমন ঘোষণার পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে বন্দরে তৈরি হয়েছে পণ্যজট। দ্রুত সমাধান না হলে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। সাবরিন আলিজা, যমুনা নিউজ। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ। এই চুক্তির ফলে শুল্ক আরোপ 20% থেকে কমে আসবে। এর ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে যুক্তরাষ্ট্রের সাথে, জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হলে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে। চুক্তির পর দুই দেশ রাজি থাকলে তা প্রকাশ করা হবে। বাণিজ্য শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার। 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিমান উপদেষ্টা। রপ্তানি সম্ভাবনা বর্তমানে 1 লক্ষ কোটি টাকা। আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। এবার জানাচ্ছি টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবি ও বিসিবির সাথে সভায় বসছে আইসিসি। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে লাহোরে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ আয়োজনে দুই বোর্ডের সাথে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও। আর্থিক ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে সংকট সমাধান করতে চায় আইসিসি। সাম্প্রতিক সময়ে হাইব্রিড মডেলে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এবারে টি-20 বিশ্বকাপে উল্টে গেছে সকল হিসাব নিকাশ। আইসিসির দ্বিচারিতায় নিরাপত্তা শঙ্কাকে উপেক্ষা করে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিকে জানায় অস্বীকৃতি। এরপরই যেন দক্ষিণ এশিয়ার ক্রিকেট মাঠ থেকে সরে চলে যায় রাজনীতির টেবিলে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে লাল সবুজদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান। প্রথমে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিলেও পরবর্তীতে দেশটির সরকারের সাথে আলোচনার মাধ্যমে শুধু ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পিসিবি। পরিস্থিতি যেন আরো বেশি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য পিসিবির সাথে যোগাযোগ চালায় আইসিসি। সংকট সমাধানে পাকিস্তানের পাশাপাশি বিসিবিরও দ্বারস্থ হয় সংস্থাটি। ত্রিপাক্ষিক সভায় অংশ নিতে শনিবার লাহোর পৌঁছান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচ্য বিষয় হিসেবে থাকছে বিশ্বকাপ সহ সাম্প্রতিক সময়ের ইস্যুগুলো। এবারে টুর্নামেন্টে অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। তবে গুঞ্জন রয়েছে আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে লাল সবুজদের জন্য থাকছে আলাদা পরিকল্পনা। তবে আলোচনায় কেন্দ্রে যে ভারত পাকিস্তান ম্যাচ থাকছে তা অনেকটাই অনুমেয়। সভায় অংশ নিতে এরই মধ্যে পাকিস্তানে এসে পৌঁছেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণকে ঘিরে সম্প্রচার সহ বিজ্ঞাপন ও আয়ের দিকটি চিন্তায় ফেলেছে আইসিসিকে। তাই যে কোনো পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর তারা। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অনেক আগে থেকে পড়েছে খেলার মাঠে। এক যুগ আগে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় দেশ দুটি। এরপর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া মাঠের উত্তাপ দেখা যায় না ভারত পাকিস্তানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।